এই দুষ্টু, এমন করে চাপ দিচ্ছ কেন? ব্যথা পাচ্ছি তো। আমার বউয়ের যে কোন জায়গায় আমি হাত দিতেই পারি তাতে তোমার কি? যে কোনো জায়গায় ধরতে পারো, সমস্যা নেই, তাই বলে এমন করে চাপ দিবে যার জন্য আমি ব্যথা পাচ্ছি? জানি এখানে হাত না দিলে তো ফিলটাই পাই না। একটু আলতো করে জড়িয়ে ধরলেই তো হয়, তাতে আমিও ব্যথা পাই না আর তুমিও মজা পাও। আমার তো ইচ্ছে করে আরো জোরে চাপ দিতে, তাহলে নিজেকে কি করে আটকাবো? এই কলিজা, ব্যথা পাই তো কি করব? আর তুমি কি একটু আমার কথা বোঝার চেষ্টা করবে না? আমি ব্যথা পেলে কি তোমাকে সেটা বলবো না, বলো জান? হ্যাঁ, সেটা অবশ্যই বলবে, কিন্তু আমার তোমাকে এমন করে আদর করতেই ভালো লাগে। আমি তো বারণ করিনি কলিজা, কিন্তু তুমি যেমন করে আদর করতে শুরু করো, যার জন্য আমার প্রথমে অস্বস্তি শুরু হয়, এমন করে খারাপ লাগা শুরু হয়ে যায়, যার জন্য আদর করলে যে অনুভূতিটা হয় সেটাই আমি খুঁজে পাই না, যেটা সদ্য বিয়ের পর পেতাম। তার মানে এখন আমার স্পর্শগুলো তোমার কাছে এতই বিরক্ত লাগে, যার জন্য তুমি আমার ভালোবাসাটা আর ফিল করতে পারো না। কিন্তু আমি তো তোমার কাছে আসলেই আউট অফ কন্ট্রোল হয়ে যাই, নিজেকে আটকেই রাখতে পারি না। তা তো হবেই, কারণ বউয়ের কাছে আসলেই একদম পুরুষত্ব দেখাতে শুরু করো। বাইরে যাই করুক আর না করুক, বউয়ের কাছে আসলেই একদম চাহিদাটা বেড়ে যায়, আদর করতে ইচ্ছে করে। সেটা কি আমি জানি না? কী সব বলছো তুমি এগুলো? বউয়ের কাছে কি শুধু চাহিদার জন্য আসে মানুষ? সবটা যদি চাহিদা হতো তাহলে মানুষ কখনো ভালোবাসতো না। মানুষ ভালোবাসে কি জন্য জানো? একটা মনের সাথে মনের মিলও হয় সেই জন্য। তাছাড়া যে মানুষটা তোমার রূপকে নয়, সম্পূর্ণ তুমিটাকেই ভালোবাসবে, তোমার ভালো খারাপ সব মিলিয়ে ভালোবাসবে, সেটাই সত্যিকারের ভালোবাসা। আমিও তোমাকে তেমন করে ভালোবাসি, শুধু চাহিদা মেটানোর জন্য না। সেটা বুঝলাম, কিন্তু বিয়ে মানুষ কিসের জন্য করে বলো? এই চাহিদার জন্যই তো করে। মানুষের একটা শারীরিক তৃপ্তি আছে, সেজন্যই তো বিয়েটা করে, তাই না? তোমার চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এসব তোমাকে কে বললো যে শারীরিক তৃপ্তির জন্যই শুধু মানুষ বিয়েটা করে? সেটাই যদি হতো তাহলে মানুষ বিয়েটা না করে পতিতালয়ে গিয়ে চাহিদা মিটিয়ে আসতে পারতো। এই তুমি এসব কি বলছো, হ্যাঁ? ছি, এইসব কথা তোমার থেকে আমি আশা করিনি। তোমার থেকেও আমি এসব বিষয়ে আশা করিনি। এই ছোট্ট বিষয়টাকে তুমি শারীরিক চাহিদা পর্যন্ত নিয়ে গেলে, সেটা ভাবতেই আমার অবাক লাগছে। আসলে কি বলো তো, কিছুদিন যাবতই আমি দেখছি যখনই তোমাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করি, স্পর্শ করতে শুরু করি, তুমি তখনই কেমন যেন দূরে সরে যাওয়ার চেষ্টা করো আর অস্বস্তি প্রকাশ করো। এটাই কি আমার সেই ভালোবাসা, যে ভালোবাসাটাকে তুমি এত বেশি কাছে পেতে চাইতে? আমার মনে হয় না আমার জন্য তোমার সেই আগের ভালোবাসাটা নেই। আমার প্রতি তোমার ভালোবাসাটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তাই বলে তুমি এরকম বাজে একটা কথা বলতে পারলে? তাছাড়া আমি চাহিদার কথা বলেছি। এটা কি সত্যি নয় যে বউয়ের কাছ থেকে মানুষের কিছু চাহিদা থাকে না? নাকি শুধু শুধু মানুষ বউকে ঘরে টাঙিয়ে রাখার জন্য বিয়ে করে? আচ্ছা, চাহিদাটাও কি শুধু স্বামীর একারই থাকে নাকি স্ত্রীরও থাকে? যদি সারা জীবন আমি তোমাকে স্পর্শ না করি, আমার যদি চাহিদাটা মিটে যায়, তোমারও কি তেমনটাই হবে? তুমি থাকতে পারবে আমার স্পর্শগুলো না পেয়ে? তোমার তখন আর খারাপ লাগবে না? তোমার তখন মনে হবে না যে স্বামীর আদর ভালোবাসাটা তোমার চাই? সেই জন্যই হয়তো এত বেশি ইগনোর করতে শুরু করেছো। আমার মনে হচ্ছে তোমার এগুলোর আর দরকার নেই, তাই না? খুব বেশি ভালো আছে আমার স্পর্শগুলো ছাড়া। বাবু, তুমি এগুলো কি বলতেছো? আমি কিন্তু একটা বারও সে কথা বলিনি। তুমি এমন করে জড়িয়ে ধরলে অস্বস্তি ফিল হয় বলেই তো আমি তোমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, শেষ পর্যন্ত স্বীকার করলে যে তুমি আমাকে দূরে সরানোর চেষ্টা করো। আসলে কি বলো তো, অনেক বেশি ভালোবাসতাম তোমাকে, ভালোবেসেই পরিবারের অমতে গিয়েও তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর সামান্য একটা পাগলামি করাতে আমাদের বিয়েটা হয়েছিল। তো পাগলামিটা কে করেছিল তোমার জন্য শুনি? আমিই তো করেছিলাম, তাই না? তাহলে তুমি সবটা নিজের ওপর নিচ্ছ, এমনভাবে বলছো যেন শুধু বিয়েটা তোমার একার জন্যই হয়েছে। বললাম তো না, আমার জন্য হয়, তোমার জন্যই হয়েছে। কিন্তু আমি বুঝতে পারিনি বিয়ে পরেই তোমার ভালোবাসাটা আস্তে আস্তে কমে যাবে। আমি সেই মিথিলাকে খুঁজে পাই না, যে মিথিলাকে কিনা বিয়ের প্রথম রাতে আর বিয়ের প্রথম কয়েকদিনে খুঁজে পেয়েছিলাম, যাকে কিনা আমি ইশারা করলেই সে বুঝে যেত আমার কখন কি দরকার। তার মানে তুমি কি বোঝাতে চাইছো? সব সময় এখন আমাকে তোমার সাথে এইসবই করতে হবে? কাকে রোম্যান্স বলছি, নাকি এই অস্বস্তিকর একটা ভালোবাসার মধ্যে জড়িয়ে থাকতে হবে? শেষ পর্যন্ত ভালোবাসাটা তোমার কাছে অস্বস্তিকর হয়ে গেল? আমি জানতাম না এত কিছুর পরেও
আমার ভালোবাসাটাকে তোমার কাছে এত বেশি অস্বস্তিকর মনে হবে। আমি বুঝতেই পারিনি যে ভালোবাসাটা তোমার কাছে এত বেশি অস্বস্তির কারণ হবে। তাহলে কখনোই আজকে তোমাকে অন্তত এভাবে নিজের কাছে টেনে নিতাম না। সামান্য একটু জড়িয়ে ধরেছি তাতেই তোমার খারাপ লাগছে। তাহলে আদর করতে শুরু করলে তোমার কত বেশি খারাপ লাগে আমি তো সেটা ভেবেই পাচ্ছি না। রাফসান মিথিলার মুখের দিকে তাকিয়ে রইল। মিথিলা এবার আর কিছু বলতে পারল না। রাফসান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বিছানা ছেড়ে নেমে যেতে গেলে তখন মিথিলা ওর একটা হাত ধরল। সাথে সাথে রাফসান হাতটা ছাড়িয়ে দিল, বলতে লাগলো, তোমাকে আর কোনো কিছু বোঝাতে চাই, আমারও আর বোঝার কিচ্ছু নেই। যা বোঝার আজকে বুঝে নিয়েছি। আমি তোমাকে পরীক্ষা করে দেখতেছিলাম তুমি কতটা বেশি পাল্টে গেছো। সত্যি করে বলো তো, নতুন কাউকে লাইফে জড়ানোর চেষ্টা করছো? অন্য কেউ এসেছে? যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে আমাকে আগে থেকেই বলো। সারা জীবন কষ্টে থাকার থেকে নিজেকে আগেই প্রস্তুত করে নেওয়া ভালো। তাছাড়া আমার মনে হয় না যে তোমার সাথে এমন করে আর বেশি দিন চলবে। বাবু তুমি এগুলো কি বলতেছ? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমার পক্ষে থাকা সম্ভব না সেটাও তুমি খুব ভালো করেই জানো। সেটা আগে জানতাম, কিন্তু এখন আর মনে হচ্ছে না যে তুমি আমার সাথে থাকতে পারো কিংবা থাকবে। তোমার বিহেভিয়ারে সেটা বলে দিচ্ছে। দিন দিন তোমার ব্যবহার এতটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য যাকে এত ভালোবাসতে তাকে আজকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার ভালোবাসাটা আগের মতো নেই মিথিলা। আমার কাছে এখনও সেই পুরনো ভালোবাসাটাই আছে, যেটা তোমার কাছে এখন নতুন হয়ে গেছে। তোমার ইচ্ছে হলে তুমি কাছে টেনে নিবে, না হলে দূরে সরিয়ে দেবে। তোমার ভালোবাসাটা এখন তেমনই হয়ে গেছে। রাফসান আমি কিন্তু অমন করে বলতেও চাইনি আর বোঝাতেও চাই না। তুমি শুধু শুধু এইসব উল্টাপাল্টা ভাবছো। আমি কি একটাবার বলেছি তোমার ভালোবাসা এখন আর আমার কাছে ভালো লাগে না কিংবা এখন পুরনো হয়ে গেছে? শুধু শুধু তুমি এইসব বলে দিচ্ছ আর আমাকেও কষ্ট দিতেছ। কষ্ট আর তুমি? আমার কাছে তো সেটা মনে হয় না। যদি কষ্টটাই পেতে তাহলে এমন করে আমাকে দূরে সরাতে পারতে না। রাফসান আমি থাকার কিছু বোঝাতে হবে না। যা বুঝার আমি বুঝে গেছি। আমাকে অন্তত আর কিছু বলতে হবে না। তোমার ভালোবাসাটা কেমন গভীর সেটা আমার বোঝা হয়ে গেছে। যাই হোক, আমি আর চাই না তোমাকে কিছু বোঝাতে। রাফসান কথাগুলো বলেই রুম থেকে ব্যালকনিতে চলে গেল। মিথিলা ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল। সামান্য একটা কথাকে কেন্দ্র করে এত বড় একটা ঝামেলা হয়ে গেল। রাফসান সহজে রাগ করে না, আর সেটা তো মিথিলার উপর নয়, কিন্তু আজকে হুট করে রেগে গেল। বিয়ের কয়েকটা দিন পর একবার এমনটা হয়েছিল, আর আজকে মিথিলা রাফসানের আম্মুর বান্ধবীর মেয়ে, দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী। রফসান প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছিল। তারপর যখন মিথিলা বারবার ওর বাসায় আসা যাওয়া করতো তখন রফসান মিথিলার প্রতি প্রচণ্ড পরিমাণ দুর্বল হয়ে পড়ে। আর একটা সময় সেটাই ভালোবাসায় রূপ নেয়। রফসান অনেক ভেবেচিন্তে মিথিলাকে ইমপ্রেস করবে বলে ওর কলেজে অ্যাডমিশন দেয়। মিথিলা প্রথমে অবাক হয়ে গেছিল। মিথিলার সাথে যখন রফসান ফ্রেন্ডশিপ করার চেষ্টা করলো, মিথিলা কেমন যেন সায় দিল। কারণ ওর আম্মুর বান্ধবীর ছেলে, তাই খুব সহজেই ওদের মাঝে ফ্রেন্ডশিপ হয়ে যায়। তার 1 মাস পরেই রাফসান মিথিলাকে প্রপোজ করে দেয়। মিথিলা অবাক হয়েছিল সেদিন, কোনো কিছুর উত্তর দেয়নি, উল্টো রাফসানের সামনে থেকে চলে গেছিল। রাফসান সেদিন বারবার মিথিলাকে কল করছিল, তখন মিথিলা ওর কলটা রিসিভ করে বলে, আমাকে একটু সময় দাও প্লিজ। এরকম জোর জবরদস্তি করো না, তাহলে আমার উত্তরটা না হবে। তোমার যত সময় লাগে নাও, কিন্তু আমি তোমার মুখ থেকে হ্যাঁটাই শুনতে চাই। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। মিথিলা একটা দৌড় টানায় পড়ে গেছিল। ভেবেছিল আম্মুর বান্ধবীর ছেলের সাথে সম্পর্কে জড়ালে হয়তো ওরা কেউই মেনে নিবে না, কিন্তু সেদিনের পর থেকে মিথিলা রাফসানকে ইগনোর করার চেষ্টা করলে উল্টো রাফসান প্রচণ্ড পরিমাণে পাগলামি করতে শুরু করে। শেষে মিথিলা আর উপায় না পেয়ে রাফসানের প্রপোজালে রাজি হয়ে যায়। কিন্তু রাফসান বিয়ের আগে কখনোই একটাবার মিথিলাকে কাছে পাওয়ার চেষ্টা করেনি, কিংবা এমন কোনো কাজ করেনি যাতে ওদের ভালোবাসাটা অপবিত্র হয়। রাফসান ভেবেছিল বিয়ের পর সবটা সুদে আসলে শোধ করবে, কিন্তু মিথিলা বিয়ের পর যে এত বেশি পাল্টে যাবে সেটাও ভাবতেই পারেনি। আর প্রথম প্রথম যখন দুই ফ্যামিলির সবাই জানতে পারে তখন ওদের সম্পর্কটা নষ্ট হবে ভেবে মিথিলার আম্মু কিংবা রাফসানের আম্মু কেউই মেনে নিতে চাইছিল না। কিন্তু বন্ধুত্বটা ঠিকই বজায় ছিল। তখন রাফসান মিথিলাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে একটা সুইসাইডের নাটক করতে বলে, আর যেটা থেকে দুই পরিবার ওদের মেনে নিতে বাধ্য হয়। যেখানে ফ্রেন্ডের মেয়ের সাথে মানুষ ছেলের বিয়ে দেওয়ার জন্য আগে থেকে কথা দিয়ে রাখে, সেখানে রাফসান আর মিথিলার পরিবার বারবার ওদের সম্পর্কে বাধা দিচ্ছিল। হয়তো বিজনেস নিয়ে কোনো সমস্যা ছিল,
তারপরেও অনেক কাঠখড় পুড়িয়ে ওদের বিয়েটা হয়েছিল। আর বিয়ের পর থেকে রাফসান খেয়াল করেছে কয়েকটা দিন যেতে না যেতেই মিথিলা কেমন যেন চেঞ্জ হতে শুরু করলো। ও কাছে আসলেই কেমন যেন মিথিলা এড়িয়ে যেত, আর যখন নিচে থেকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করত রাফসান, তখন মিথিলাকে সর্বোচ্চ দিয়ে মিথিলাকে নিজের সাথে মেশানোর চেষ্টা করত। রাফসান ভাবতো এটাই হয়তো ভালোবাসা, কিন্তু এখন সেটাও হচ্ছে না। তাই আজকে মিথিলাকে পরীক্ষা করার জন্য এমন করে বাসায় এসেই হঠাৎ করে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর পেটে একটু স্লাইড করতেই মিথিলা আর রাফসানের মাঝে এমন কথা হলো। মিথিলার এরকম কর্মকাণ্ডে রাফসান রুমে এসে বসে কিছু একটা ভাবতে লাগলো। মিথিলা তাড়াহুড়ো করে এসে রাফসানের পাশে বসে ওর একটা হাত ধরতে গেলে রাফসান হাতটা সরিয়ে নিল। মিথিলা এবার কান্না করে দিল আর বলতে লাগলো, বাবু আমি ভুল করে ফেলেছি, এমন ভুল আর কখনো হবে না। আর কখনো তোমাকে ইগনোর করা তো দূরে থাক, এগুলো চিন্তাও করব না। আমি বুঝতে পারিনি এই সামান্য কথার কারণে তুমি এত বেশি কষ্ট পাবে আর এত বেশি রেগে যাবে। প্লিজ তুমি রাগ করে থেকো না। তুমি যেটা সত্যি সেটাই বলে দিয়েছো। তাছাড়া তোমার যে এখন আর আমার স্পর্শগুলো ভালো লাগে না সেটা বুঝিয়ে দিয়েছো। এতে কান্নাকাটি কি আছে, আমি বুঝে গেছি। ভালোবাসা একটা সময় পুরনো হয়ে যায়। কিছু হয়নি, তোমার ভালোবাসাটাও যেমন আগের মতো আছে তেমনি আমার ভালোবাসাটাও ঠিক আগের মতো আছে। না আমি পুরনো হয়ে গেছি না তুমি পুরনো হয়ে গেছো। দুজন দুজনকে ভালোবাসি এখনো, এক হতে পারি আমরা। তুমি যা চাও সেটাই হবে। এখন থেকে আমি আর কখনো এরকমটা করব না। আসলে আচমকা এসে জড়িয়ে ধরেছিলে তাই ওই জন্য এমনটা লাগছিল। তুমি তো অফিসের কাজে ব্যস্ত থাকো, আমাকে সময় দাও না। ওই জন্য আমার অনেক বেশি খারাপ লাগে, তাই এরকমভাবে বলেছিলাম। কিন্তু এই সামান্য কথার কারণে যে তুমি রেগে যাবে আমি বুঝতে পারিনি। সেটা তুমি একবার বলতে পারতে যে আমার দিনেও তোমাকে কাছে চাই। অফিসটা তো আমাদেরই। আমি লাঞ্চ টাইমে বাসায় চলে আসতে পারি, তোমাকে সময় দিতে পারি, কিন্তু তুমি সেটাও করোনি। বাবু আমি বুঝতে পারিনি সামান্য বিষয়টা এত দূর চলে যাবে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আর কখনো এরকম হবে না। রাফসান মিথিলার চোখের পানি মুছে দিয়ে মিথিলা হুট করে ওকে ঝাপটে ধরল। তুমি কি ভাবছো আমার রাগটা কমে গেছে? কখনোই না। এই রাগটা আমাকে আদর না দেওয়া পর্যন্ত রাগ কমবে না। আর আজকে তোমার নিজে থেকে আমাকে আদর করতে হবে, আমি একটু সায় দিব না। রাফসানের কথাতে মিথিলা তাড়াহুড়ো করে ওকে ছেড়ে দিল, তারপর ওর সারা মুখে কিস করতে লাগলো। রাফসান হুট করেই ওকে শান্ত করতে ওদের চারটা ঠোঁট এক করে দিল, তারপর মিথিলাকে বেঁধে ফেলে ওকে কিস করতে আরম্ভ করলো, সাথে তীব্রভাবে আদরের মাত্রাটাও বাড়িয়ে দিল। তো ভালো থাক ভালোবাসা।